হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৪। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে। এইগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত ১ মাস ধরে। আমি তার ডাকে সাড়া দেইনি কখনো। সাড়া না দেওয়ার পিছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বুঝাবো গর্দভ ছেলেদের? বিগত ১ মাস ধরে কোচিংয়ের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতে এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে এইসব আমার ব্যাগে রেখে গেছে সেটা আমার মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সেই থেকে এইগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন করে বসে আছে আমার সম্মুখে দুহাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠিটা আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজে ব্যাগটা চাপলাম। অন্য হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুই থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাঁক বয়ে সামনের দিকে ঘুরে যেতে জুইও দ্রুততা পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল চিঠি নিয়ে আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতেই পাশ থেকে ক্ষিপ্ত হলো জুই নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মায়া, বলবি কিছু? তোরে এইসব কে দিছে? তুই কি লুকায় প্রেম করছিস? জুইয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো আরও। অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতাম না সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হাই, আমার অসহায়ত্ব! নামদাম কিচ্ছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস। রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করা আমার ভাগ্যে নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুয়ের মস্তিষ্ক ক্যাচ করে ধরতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়ে তো আজও লুকায়িত জুয়ের কাছ থেকে। তাই ও বুঝবে কি আমি কি বলেছি? কি বলছিস আবোল তাবোল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারো সাথে? না। তাহলে? আর কথা ঘুরালাম না, সোজাসাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব। আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ের ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথায় খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাশেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মতি দিয়ে বললাম, হুম। ও মাই গড! সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনি, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই পছন্দ করছিস না কেন? ছেলে সুন্দর বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দেবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকে ভালোবেসে যাবে ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা। ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক ভুঁড়িওয়ালার লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তুই চাওয়া, তাই না? যাহ, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভুঁড়িওয়ালা কালো বেটে করে জামাইটারে। দোয়া দিলাম। জুইয়ের কথায় নাক মুখ কুঁচকে তাকাই আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিছে নাকি বদদোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছি আমি বেটে বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করব। তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত লম্বা সে। দুহাত ছড়িয়ে দেখিয়ে বললাম। আর তার ইয়া প্রশস্ত বডি।
আসছে আমার জামাইরে ভুঁড়িওয়ালা বলতে। আমার জামাইয়ের ভুঁড়ি বলতে কিচ্ছু নাই। সো নিজের চিন্তা কর। তোর বদদোয়া আবার তোর উপরেই না পড়ে যায়, হবিস মায়া। আমার এত বড় জামাইরে বেটে বলতে আসছে, তার ফাজিল ছালি। যাহ তুই। কথাগুলো বলতে বলতে থেমে যাই। মুখ ফসকে কোথায় ভুলটা বলে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠি। উদ্বিগ্নতায় আল্লাহ, আমি এবার শেষ বলে মৃদু স্বরে চিৎকার করে দুহাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ, আমাকে আস্ত রাখবে না আর। আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ের কারণে উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎই থেকে দৌড় লাগাতে জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর আমার পিছন পিছন। রেগে মেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে, আমার জামাই কোথা থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামেনি। ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো? নিশ্চয়ই আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেল তো আমি শেষ। রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহ নামটা নিয়ে দৌড়াচ্ছিলাম আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে। টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থানটাও ভুলে গিয়েছিলাম এই মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে, তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটাও থেই হারায়, গড়াগড়ি করে দুজন চটপটাং হয়ে রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে ওপরে। আহা কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার সিনটা হয়েছিল তাই। লোকটা আমার ওপরে রেগে মেগে ফায়ার হয়ে গেছিল। পাবলিক প্লেস বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আর কি। হা হা হা। আমার স্টুপিড কাণ্ডগুলা। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের ভয়ে তখন উত্তেজনার ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে। আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের ওপরে পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপ্টে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতেই আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরো করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতের বিপরীত। লোকটার পিছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস করে রাস্তায় গড়াগড়ি খেয়ে পড়ে গেলাম তখনই। নিচে পড়ে কনুয়ে আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকারে পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যে অবস্থা, এই ফোন ইহকাল ঠিক থাকবে বলে আমার মনে হচ্ছে না। ছোট্ট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোনকে কিভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চয়ই উদগ্রাবী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। এই জাতি সভ্য হওয়ার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনে বলে উঠলাম, আহারে! এত দামি আইফোনটা কোন পাষাণে ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি। টাকার দাম নাই এদের কাছে। এসব জাতি টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশ বর্ডার গার্ড পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাতের কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘেঁষা লাগতেই ব্যথাতে আ করে উপরের দিকে তাকাতেই আটকে উঠলাম মুহূর্তেই। আল্লাহ আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখপানে এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। আহা! যা বুঝার তখনই বুঝলাম। এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা সরিয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধীর চোখে লোকটার দিকে তাকাতেই আতঙ্কে চমকে উঠলাম কদারিত ওই রক্তিম চোখগুজোড়া দেখে। তখনই আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ! ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না,
সোজা কলেজের ভিপির সেলের হৃদ খানের ফোনটাই ভাঙতে হলো আমায়। শেষ, আমি শেষ। আতঙ্কে তখন বুক ঠকঠক করছিল ভয়ে। তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল হৃদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল! আমার ওপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন উনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে। উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির এক অংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধড়ফড়ে। এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে ইচ্ছে করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তার ওই অবস্থায় শুয়ে থেকে ২ হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম এতে। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল! হুম, ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগে কটকট করতে করতে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চাই। অল্প একটু দেখেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ। তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার। শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ! থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। উনার উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনার কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্তির প্রকাশ। আমি ভয়ে কাঁচুমাচু হয়ে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজলাম। তখনই আমার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতেই দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দেবে আমার হাতে, কিন্তু না। উনি আমার ধারণা মিথ্যা করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়ায়, চিঠি আর ফুল হাতে নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আশ্রয় পড়ছিলাম বারবার। কিছু বলার মতন গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি। তাই হুট করে হাত বাড়িয়ে ছু মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎই চিঠিটা মাথার উপরে তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে। বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতো তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বললেন, আউট! বিস্ময়ে বলে উঠলাম, মানে? আমার কথায় হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ডিল মেরে ফুটপাতে ড্রেনে ফেলে হাতে চিঠিটা মুষ্টি দলা করে মুচড়ে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সবকিছু অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতা মেয়ে? প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে? এখন আবার মারার হুমকি দিচ্ছে? আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতেই পারে। নোস। এবার রিত তারপরে বলতেছে,
যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার ২ আঙুলে বন্দুকের মতন তাক করল আমার গলার উপরে থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, "কথার অবদ্ধ হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষদের সাথে কি করেন উনি আল্লাহই জানেন। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ডগুলা টিকে তো?" বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট্ট মনে। তবুও মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহস হলো না। আবারও চুপ করেই রইলাম। ভয়ার্ত মুখ নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, "আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি। ভু আউট!" একটা গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান। এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমানিত সহ্য করতে না পেরে বলেই ফেললাম, "অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়।" আমার কথায় যেন চটে গেলেন উনি। তিরতিরি মেজাজে চিবিয়ে বলল, "জ্ঞান দিতে বলেছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট!" লোকটার রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম, সেই বেগে দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানের লোকটার কখনো সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদার বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাংচার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যে ফোন আলাপ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙায় রিয়্যাক্ট করতো না, অবশ্যই রিয়্যাক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন জানি তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ে। বিগত ১.৫ বছরের উপর হয়ে গেছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেইখানকার কলেজ ফাংশনে মেয়েটাকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বর তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেই দিন ঝড়ের রাত্রে অ্যাক্সিডেন্টের পর তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল তার বইয়ের নামটা, রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বইয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছেও নেই। কিন্তু সেই দিন ফাংশনে এই ইশরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনে চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথম সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এই জন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল। কিন্তু মেয়েটার নাম ইশরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়। কিন্তু তারপরও কেন মেয়েটাকে দেখলে তার রাগ হয় তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে এই জন্য? হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো, তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না। এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসাবে আরও দরকার নেই। নিজের ভাবনায় নিজেই বিরোধিতা করল। না, এই বেয়াদব মেয়েকে তার বউ হিসাবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটাকে তার বউ হওয়া দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানোর বের করত। মাথা তুলে আশ্রি আশ্রি যদি দম না বের করত, তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। ঈদের চিন্তাভাবনার মাঝেই গাড়ি এসে থামল। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনের দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসল গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চালাতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করল, "ভাই, আপনার পাঞ্জাবি ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল।" হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, "তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা।"
হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে ওঠে, জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গায়ে এলিয়ে দিতে 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 বলে, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেই দিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি। নাম পরিচয় কিচ্ছু জানি না। শুধু বউটার কণ্ঠটা একটু মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো, তোর পলাতক ভাবির খোঁজ কর তো। অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না। তাকে বলেনি এতদিনে। এত বড় সত্য কথা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায়, তাহলে তোলপাড় হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বইয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে, এমনটাও তো নয়। নিশ্চিত কিছু তো একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজে থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। এই যে চুপি চুপি উপন্যাস শুনে চলে যাচ্ছ, তা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কে করবে? হ্যাঁ, তোমাদের তো মনে ছিল না, আমি তোমাদেরকে মনে করাই দিলাম। এখনই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।